আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দু, আজকে আমি ক্লাস 9 এবং 10 এর ইংলিশ ফার্স্ট পেপারের একটা কবিতা নিয়ে আলোচনা করব, যে কবিতাটার নাম হচ্ছে টু মাদার্স রিমেম্বার্ড, আর এর লেখক হচ্ছে জন স্নো ডানক্যানসন। তিনি একজন আমেরিকান লেখিকা, জন্মগ্রহণ করেন 1930 সালে এবং মৃত্যুবরণ করেন 2021 সালে। এখন এই কবিতাটার মূল থিম হচ্ছে মূলত আমাদের যে লাইফের স্টেজ রয়েছে সেই স্টেজ নিয়ে আলোচনা করা হয়েছে। আর আমরা এই জায়গায় বুঝতেই পারতেছি মায়ের এবং মেয়ের সম্পর্ক নিয়ে এই জায়গায় তুলে ধরা হয়েছে। এখন আমি একটা করে স্ট্যান্জা পড়ব এবং পাশে বাংলা উপস্থাপন করব এবং অর্থ উপস্থাপন করার পাশাপাশি যে কি বুঝাইতে চাচ্ছে সেটা আমি বুঝিয়ে দেব। প্রথমে বলা হচ্ছে, আই হ্যাড টু মাদার্স আই ক্লেইম, two different people, yet with the same name. Two separate women, diverse by design. But I loved them both because they were mine. এখন বলা হচ্ছে কি, আমার দুই মা ছিল, আমার ছিল দুই মা। দুই মাই আমি বলি, অর্থাৎ আমি দাবি করি তাদেরকে দুই মা হিসাবে। টু ডিফারেন্ট পিপল মানে দুজন আলাদা মানুষ, দুইজনই আলাদা ব্যক্তি। ইয়েট উইথ দ্য সেম নেম, যদিও অথবা কিন্তু তাদের নাম একই। টু সেপারেট উইমেন মানে দুইজন আলাদা নারী। ডাইভার্স বাই ডিজাইন, ডাইভার্স মানে ভিন্ন, বাই ডিজাইন মানে চেহারায়, এটা বলা হচ্ছে ভিন্ন তাদের চেহারায়। বাট আই লাভড দেম বোথ বিকজ দে ওয়ার মাইন। এখন কবি বলতেছে আমি তাদের দুজনকেই ভালোবেসেছি কারণ তারা দুজনেই ছিল আমার আপন অথবা আমারই মা ছিল। এর পরের স্ট্যান্জা, The first was the mother who carried me here, gave birth and nurtured and launched my career. She was the one whose features I bear, complete with the facial expressions I wear. এখন বলা হচ্ছে যে এটা দ্বিতীয় স্ট্যান্জা, যদিও বইয়ের মধ্যে এরকম স্ট্যান্জা ভাগ করা নেই, আমি আর কি সুবিধার্থে, আলোচনার সুবিধার্থে এরকম করেছি। যে প্রথম মা যিনি আমাকে জন্ম দেন, অর্থাৎ দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হিয়ার, মানে আমাকে এখানে নিয়ে এসেছে। আমাকে কিভাবে নিয়ে এসেছে? জন্মদানের মাধ্যমে। গেভ বার্থ অ্যান্ড নার্চার্ড, জন্ম দিয়েছে এবং লালন পালন করেছে। নার্চার মানে লালন পালন করা। অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার, এবং লঞ্চড মানে হচ্ছে, লঞ্চ মানে শুরু করা, তার মানে আমার পেশা জীবন অথবা আমার কর্মজীবন চালু করে দিয়েছে। শি ওয়াজ দ্য ওয়ান হুজ ফিচার্স আই বেয়ার, বলা হচ্ছে তিনি সেই জন আমার চেহারায় যার প্রতিচ্ছবি, অর্থাৎ তার যে বৈশিষ্ট্যগুলো, ফিচার্স মানে বৈশিষ্ট্য, আই বেয়ার তার মানে কি আমি বহন করি, তার মানে তার বৈশিষ্ট্যগুলো আমি বহন করি, তার মানে আমার চেহারায় তার বৈশিষ্ট্যগুলো রয়েছে। কমপ্লিট উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশন আই ওয়্যার, তার মানে বলা হচ্ছে তার মুখভঙ্গি এখনো আমার সঙ্গে, অথবা আমি এখনো ধারণ করি। ওয়্যার মানে পোশাক পরিধান করা, কিন্তু এই জায়গায় হচ্ছে ধরে রাখা, অথবা আমার এই মানে অর্থটা অন্যরকম ভাবে ব্যবহার করা হয়েছে, যা এখনো আমার সঙ্গে, তার মানে কি আমি এগুলা কি করি, পরে থাকি, অথবা এই জায়গায় বোঝানো হচ্ছে যেটা আমি এখনো ধারণ করি, তার অবয়ব, তার যে আচরণ, এগুলা, তার হাসি, এগুলা আমি ধারণ করি। She gave me her love which follows me yet, along with the examples in the life that she set. As I got older, she somehow younger grew, and would laugh as just mothers and daughters do. এখন বলতেছে কি যে she gave her love, সে তার ভালোবাসা দিয়েছে আমাকে, which follows me yet, বলা হচ্ছে যে তিনি যে ভালোবাসা দিয়েছেন তা এখনো কি আমার সঙ্গে, অর্থাৎ আমার সাথে আছে। along with the examples in life that she set, সাথে কি দিয়েছিল? সাথে দিয়েছিলেন জীবনে পথ চলার অনুপ্রেরণা, মানে লাইফ এক্সাম্পল দিয়েছে, এরকম করা উচিত, এটা করা উচিত, এগুলা যেরকম আমরা বাবা মারা দেই সেই রকম দিয়েছে তার মা, লেখিকার মা দিয়েছে। অ্যাজ আই গট ওল্ডার, বলতেছে আমি যখন কি আস্তে আস্তে কি বড় হচ্ছি। শি সামহাউ ইয়াঙ্গার গ্রু, মানে সে আস্তে আস্তে তরুণ হচ্ছে। এটা কিন্তু একটা মানে প্যারাডক্সিক্যাল মনে হতে পারে যে আমি বড় হচ্ছি, মা তরুণ হচ্ছে, এটা কিভাবে হয়, এটা আস্তে আস্তে বুঝবে। অ্যান্ড উড লাভ
as just mothers and daughters do। বলতেছে আমরা কি হাসি ভাগাভাগি করতাম, যে কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করতাম। সে এই জায়গায় হাসি বলতে এই যে ডেইলি লাইফ যে রয়েছে এগুলো নিয়ে আমরা যে ভাগাভাগি করতাম, অর্থাৎ লেখিকা তার মায়ের সাথে যে শেয়ার করতো সেটাই তুলে ধরছে। মায়ের এবং মেয়ের যে একটা ভালো সম্পর্ক হলে সবকিছু যে শেয়ার করে সেটা আর কি তুলে ধরছে। এখন এর পরে হচ্ছে But then came the time that her mind clouded so, and I sensed that the mother I knew would soon go. So quickly she changed and turned into the other, a stranger who dressed in the clothes of my mother. এখন এই জায়গায় আরো যারা এই দেখতেছো এটা বুঝতে পারতেছো, বলা হচ্ছে কিন্তু হঠাৎ একদিন মনটা হলো কি মেঘাচ্ছন্ন হলো। এখন কেন মেঘাচ্ছন্ন হলো? এই জায়গায় মেঘাচ্ছন্ন বলতে বিষাদ হচ্ছে, খারাপ, ক্লাউডেড, ক্লাউড মানে আমরা জানি মেঘ। এই জায়গায় মেঘটা কোন সময় জমে? কোনো কষ্ট পেলে, মনের ভিতরে কষ্ট পেলেই সেই মেঘটা জমে। সেটা বলতেছে যে আর মাইন্ড ক্লাউডেড সো মানে বিষণ্ণ হয়ে গেল। এবং আমি বুঝতে পারলাম, অর্থাৎ লেখিকা বুঝতে পারলো, আই সেন্সড মানে বুঝতে পারা বোঝাচ্ছে, দ্যাট দ্য মাদার আই নো উড সুন গো, এবং আমি যে মাকে চিনি সেই মা দ্রুতই কি বিদায় নেবে, চলে যাবে, অর্থাৎ মারা যাবে। সো কুইকলি শি চেঞ্জড অ্যান্ড টার্নড ইনটু দ্য আদার, বলছে খুব দ্রুতই সে তিনি বদলে গেলেন এবং ভিন্ন এরপরে বলতেছে আই স্ট্রেঞ্জার হু ড্রেসড ইন দ্য ক্লোথস অফ মাই মাদার। এখন বলছে এ যেন এক অচেনা মানুষ আমার মায়ের পোশাকে আছে। এটা কেন হচ্ছে? এই জায়গায় যে সময় লেখিকা দান করে ও মা কিন্তু মাঝ বয়সী এরকম ছিল। লেখিকা আস্তে আস্তে বড় হচ্ছে, মা আস্তে আস্তে তরুণ বলতে গুরু যে বলা হয়েছে এই জায়গায় মূলত কিন্তু সে আসলে যে আমাদের পরিণত বয়স হওয়ার পর আস্তে আস্তে আমরা কি যে বুড়ো হয়ে যায়। বুড়ো হওয়া বলতে এই জায়গায় বোঝানো হচ্ছে সেই ইয়াং হচ্ছে। কারণটা কি? যে আমরা জানি যে বৃদ্ধ মানুষকে একদম শিশুর সাথে তুলনা করা হয়, কারণ ওই শিশুর মতোই সে হয়। এই জায়গায় এটা তুলে ধরা হয়েছে। এখন এই জায়গায় লেখিকা বলতেছে যে আমি বুঝতে পারলাম যে আমার মা কি এখন সে চলে যাবে, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নেবে, সেই কারণে তার মনটা কি খারাপ হয়ে গেছে। এবং হঠাৎ করে সে দেখলো যে তার মা চেঞ্জ হয়ে গেছে এবং অন্য মায়ে পরিণত হয়েছে। তার মানে কি? তার মা এখন একদম বয়স্ক হয়ে গেছে। এবং এটা কি হয়েছে যে এটা যেন এমন মা যে কেউ আমার মায়ের পোশাকে অন্য একজন মানুষ এই জায়গায় আছে, এই জায়গায় চলে এসেছে। আর একটা বিষয়, লেখিকাও কিন্তু শেষ বয়সে সে দৃষ্টিভ্রম পড়েছিল, সে চোখে মানে তার কোনো কিছু মনে থাকতো না, স্মরণ থাকতো না, এইরকম মানে ইয়েতে ভোগার পর সে মারা গেছে। এটাও সে এই জায়গায় আর কি তুলে ধরা হয়েছে। তারপরে বলছে ওহ she looked the same at least at arm's length, but now she was the child and I was her strength. Would come full circle, we women three, my mother the first, the second and me। এই স্ট্যান্জাটা অর্থাৎ এই চারটা লাইন খুবই গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে ওহ she looked the same বলতেছে সে দেখতে একই, at least at arm's length মানে একটু নিরাপদ দূরত্ব থেকে যদি দেখা যায়, একটু দূরে থেকে দেখলেই তাকে মনে হবে যে ওই আমার একই মা। but now she was the child, কিন্তু এখন সে শিশু হয়ে গেছে কারণ সে বয়স্ক হয়ে গেছে। and I was her strength, এবং আমি তার শক্তি। তার মানে বুড়ো বয়সে আমাদের পিতা মাতারা কিন্তু আমাদের মানে যারা ইয়াং সন্তান থাকে তাদের উপর ডিপেন্ডেন্ট। এই রাইট তুলে ধরা হয়েছে, অর্থাৎ একজন মানুষ যে সময় বয়স্ক হয়ে যায় সে তার সন্তানের উপর নির্ভরশীল। এখন এই জায়গায় লেখিকার মাও কি একদম বয়স্ক হয়ে গেছে, এর ফলে সে কি চাইল্ডের মতো হয়ে গেছে, শিশুর মতো হয়ে গেছে, সে সন্তানদের উপর নির্ভরশীল। এর ফলে আমরা শিশু বয়সে যেরকম বাবা মায়ের উপর নির্ভরশীল ছিলাম, এইরকম এই জায়গায় বোঝানো হয়েছে যে আই ওয়াজ হার স্ট্রেংথ মানে ওই লেখিকা এখন যেহেতু বড় হয়েছে সে এখন তার মায়ের স্ট্রেংথ, তার আগে যে শিশু ছিল তার সেই শিশুকালের স্থান দখল করেছে তার মা। সেই কারণে বলা হচ্ছে উইড কাম ফুল সার্কেল মানে এই জায়গায় বোঝানো হচ্ছে জীবনের চক্রটা, বৃত্তটা, আমরা তিনজন নারী যেন জীবন চক্র পূর্ণ করলাম, প্রথম মা, দ্বিতীয় মা এবং আমি নিজে। এখন
প্রথম মা কি? প্রথম হচ্ছেই যেটা পরিণত বয়স্ক মা, যে সময় সে লেখিকা অথবা আমরা যে সময় ছোট ছিলাম আমাদের মা ছিল ওই সময় কি মাঝ বয়সী, তার মানে সে হচ্ছে প্রথম মা। আবার দ্বিতীয় মা কি? যে সময় সে মানে একদম বৃদ্ধ হয়ে গেছে। এবং আমি নিজে বলতে শিশু যে সময় ছিল, অর্থাৎ লেখিকা যে সময় শিশু ছিল, তার মানে কি এই তিনজন মিলাই কিন্তু কি বলা হয়েছে যে লাইফ সার্কেল পূরণ করেছে। আর আমাদের জীবনটাও কিন্তু এইরকম কি শিশু, তারপরে হচ্ছে শিশু কৈশোর, আমরা এটা পুরাটা মিলে কিন্তু শিশু ধরতে পারি, শৈশবকাল ধরতে পারি, তারপরে হচ্ছে যৌবনকাল, তারপরে হচ্ছে বৃদ্ধকাল। আর এইরকম ভাবেই এইটা তুলে ধরা হয়েছে যে ফুল সার্কেল, মানে আমাদের জীবনের যে সার্কেলটা রয়েছে তিনটা স্টেজে ভাগ করে। এই কারণেই লেখিকার যে ইটা ছিল বয়সটা, সেটা হলো শৈশবকালটা ধরেছে, সেটা হলো মিট দ্বারা। আর এই যে ফার্স্ট মাদার হচ্ছে আমাদের যে দ্বিতীয় স্টেজ যৌবনকাল, এবং সর্বশেষ যে সেকেন্ড মা, দ্য সেকেন্ড মা হচ্ছে দ্বারা বোঝানো হচ্ছে আমাদের যে একদম বয়স, একদম বৃদ্ধকাল, সেটা তুলে ধরা হয়েছে। আর এর মাধ্যমেই একদম আমাদের যে জীবনের সার্কেল সেটা তুলে ধরছে। এরপরে সর্বশেষ যে চারটা লাইন রয়েছে কি বলছে, অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু আ ডে when a new mother comes and the old goes away, I would ask of them nothing that I didn't do. Love both of your mothers as both have loved you. এখন বলতেছে কি যে, এবং যদি আমার সন্তানেরা কোনোদিন কখনো আসে, মানে সন্তান তো যদি এই লেখিকার বিয়ে হওয়ার পর সন্তান আসবে সেইটা বলতেছে, আমাদের এটা সবার জীবনের যে দৃশ্য এটা তুলে ধরা হয়েছে। when a new mother comes, এবং যখন কি আরেক মা আসবে, আরেক মা বলতে বোঝানো হচ্ছে লেখিকার সন্তান, অথবা আমরা যারা রয়েছি যে আমাদের বাচ্চা কাচ্চা যে সময় আসে, and the old goes away, ওল্ড গোজ বলতে এই যে বৃদ্ধ মা যে রয়েছে তিনি চলে যাবে, মারা যাবে, পরে আরেকজন আসবে, এইরকম রিপ্লেস যেটা হয়। আই উড আস্ক অফ দেম নাথিং, আমার যে সন্তানরা আসবে, অর্থাৎ এই জায়গায় মাকেই কিন্তু বলা হচ্ছে নিউ মাদার, হচ্ছে কি এই লেখিকার যে বাচ্চা অর্থাৎ সন্তান আসবে তাদেরকে বোঝানো হচ্ছে। সেই কারণে বলছে আই উড আস্ক অফ দেম, আমি তাদেরকে বলবো না, নাথিং দ্যাট আই ডিডন্ট ডু, মানে তাদের কাছে আমি যা করিনি তা চাইবো না, অর্থাৎ আমি বাস্তবে যা আমার বাবা মার প্রতি করি নাই আমি তাদের কাছে চাইবো না, এইটাই কি বোঝানো হচ্ছে। তারপর উপদেশ দেবে কি, লাভ বোথ অফ ইউর মাদার্স অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ, বলতেছে তুমি ভালোবাসো দুই মাকেই যেমন ভালোবেসেছিল তারা তোমায়, অর্থাৎ দুই মাই আমাদেরকে ভালোবেসেছিল। কোন মা? যেমন ইয়াং মাদার এবং বৃদ্ধ মা যে রয়েছে তিনিও ভালোবেসেছে। সেই কারণে আমাদেরকে বলা হচ্ছে যে এই মাদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে, অর্থাৎ আমাদেরকে বাবা মারা যেরকম বৃদ্ধ মানে শিশুকালে লালন পালন করে, আমাদের বাবা মা যে সময় বৃদ্ধ হবে তাদেরকেও সেইভাবে লালন পালন করতে বলেছে, ভালোবাসতে বলেছে। আর এইটাই কবিতার হচ্ছে মেইন থিম এবং মূল থিম, অনেক কিছু এই জায়গায় তুলে ধরা হয়েছে। আর আশা করি যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই এই কবিতার থিমটা মোটামুটি ভালো করে বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসে আমি এই বইয়ের কিন্তু কোশ্চেন রয়েছে, 8টা কোশ্চেন রয়েছে, সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এর পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে, এবং আমার ফেসবুক পেজ রয়েছে সুপার ইংলিশ কেয়ার নামে, সেটাও ফলো করে দেবে। আজকের মতো এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।